আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মশিউর রহমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? তো দেখো, যখন আমরা কোনো কিছুর প্রিপারেশন নিব, সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়ের প্রতি দৃষ্টিপাত দিতে হবে। সেক্ষেত্রে আ ১ এ আসতেছে নামাজ, ২ এ আসতেছে প্রপার একটা ঘুম, সাউন্ড স্লিপ ঘুম। ৩য় নাম্বারে যেটা আসতেছে সেটা হচ্ছে খাবার বা ফুড। আর চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলারিটি। তো এই ৪ টা জিনিস যদি আমরা ঠিকমতো পালন করতে পারি বা মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের চান্স ধরে নেওয়া নিশ্চিত। এই ১ম ৩ টার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলারিটি। মানে তোমার হচ্ছে যে প্রত্যায়িক লাইফ বা বাস্তবিক লাইফ এর কথা বলতেছি। এক্ষেত্রে রেগুলারিটিটা মাস্ট। কারণ কি দেখো, যখন তুমি একটা দিন ১০ ঘন্টা পড়তেছো এবং নেক্সট দিনে তুমি পড়তেছো ৬ ঘন্টা। তার পরবর্তী দিনে তুমি পড়তেছো ৫ ঘন্টা এভাবে ডিক্রিজ হচ্ছে বা দেখা যাচ্ছে কয়েকদিন পর তুমি আবার ১০ ঘন্টা পড়লা। তো এই ক্ষেত্রে যেটা হবে, তোমার এই পড়ার যে ফ্লো এটা হারিয়ে যাবে। আর রেগুলারিটি মেইনটেইন না হলে তুমি পড়াশোনায় বেশি আউটকাম পাবা না। তো অ্যাডমিশনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তুমি আউটকাম দিতে পারতেছো এটার উপর। তুমি কত বেশি জানো সেটা না। তো দেখা যাচ্ছে একটা ১ ঘন্টার পরীক্ষায় তোমাকে ১০০ টা এমসিকিউ দেওয়া হবে। এর মধ্যে তুমি যত বেশি অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবা, সো তোমার চান্সের রেশিওটা তত বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দৃষ্টিপাত দিতে হবে রেগুলারিটির উপর। রেগুলারিটি যদি মেইনটেইন করতে পারো এবং বাকি যে জিনিসগুলা, সেগুলোও যদি মেইনটেইন করতে পারো, দেখবা তোমার চান্সটা নিশ্চিত। নামাজটা কেন পড়লাম দেখো, নামাজ তোমার হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। তো ৫ ওয়াক্ত সালাতের ক্ষেত্রে ফজরের নামাজটা কখন? সকালে, নিঃসন্দেহে। সকালে এখন ওয়াক্ত চলতেছে ৫টা ২০। তো আ ফজর থেকে তোমার হচ্ছে ৫টা থেকে যে আমি ৬টা ধরলাম যে নামাজ পড়ছো, ফ্রেশ-ট্রেশ হইছো ৬টা। ৬টা থেকে ১০টার মধ্যে যে একটা টাইমের স্লটটা আছে, এটা যদি তুমি ইউজ করতে পারো, এই ৪ ঘন্টা কিন্তু অনেক। তোমার দিনে যতটুকু ভালোভাবে কনসেনট্রেট করতে পারবে পড়াশোনায়, তার থেকে বেশি কনসেনট্রেট করতে পারবা এই ৪ ঘন্টা। এই ৪ ঘন্টার মানে মূল্যটা অপরিসীম। তোমার মাথা ফ্রেশ, তুমি প মানে কঠিন থেকে কঠিনতর প্রবলেম এই সময়ের মধ্যে তুমি ইজিলি সলভ করতে পারবা। আর বাকিগুলা যে ওয়াক্ত আছে সেগুলাতেও তুমি নামাজ পড়ার পর মাথা এমনিতেই ফ্রেশ থাকে, ওই টাইমগুলোতেও তুমি পড়াশোনা করতে পারবা। আরেকটা ঘুমের যে বিষয়টা, ঘুম যখন তুমি নামাজটা ঠিকমতো করতেছো তখন ঘুমটাও তোমার অ্যাকুরেটলি ঠিক হয়ে যাচ্ছে। তুমি ৫টা ২০ এ তোমার নামাজ। সো সেই ক্ষেত্রে তুমি কি করলা? ঘুমায়ে গেলা হচ্ছে ১০টা থেকে ১০:৩০ টার মধ্যে। তাহলে মোটামুটি কিন্তু একটা তোমার প্রপার ঘুম হয়ে যাচ্ছে। তো এই ঘুমটা অনেক গুরুত্বপূর্ণ। আর ২য় মানে ৩ নাম্বার যেটা রাখছি সেটা হচ্ছে খাবার। খাবারের বিষয়টা কেন বললাম? দেখা যাচ্ছে তুমি যদি প্রপার তোমার বডি মানে ফিটনেসটা না থাকে বা খাওয়া-দাওয়ার প্রতি যদি তোমার অমনোযোগিতা থাকে, সেক্ষেত্রে পড়াশোনাতেও তুমি ফোকাসড কিন্তু হতে পারবা না। আমি খাবার কোনগুলোকে বলতেছি, আমি মেইনলি ফ্রুট জাতীয় খাবারগুলোকে ইন্ডিকেট করতেছি। লাইক আ কলা, তারপরে তোমার বাদাম আছে, খেজুর আছে, কিচমিচ আছে। এগুলো আমরা কিন্তু খেতে পারি। এগুলো খেলে আমাদের ব্রেইনের যে গ্লুকোজ আছে এটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করবে এবং পড়াশোনাতেও আমরা খুব ভালোভাবে ফোকাসড হতে পারবো। তো এই যে ৪ টা বিষয়, এগুলোর প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যে ফ্রেন্ডগুলা মানে ব্যাচমেট, অনেকে ঢাকায় গেছে বা অনেক জায়গায় গেছে। গিয়ে কি করছে, তারা প্রিপারেশন নেওয়ার সময় দেখা যাচ্ছে যে ওই আ অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে দেখা যাচ্ছে সে যে চান্স পাওয়া নিশ্চিত, সে চান্স পাচ্ছে না। কারণ কি? ১ থেকে ২ মাস এটা কিন্তু অ্যাডমিশন সিজনে অনেক বড় একটা ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে এগুলো মেইনটেইন করা এবং আমাদের স্বাস্থ্যটাকে যেন সুস্বাস্থ্য থাকতে পারি সেটা মেইনটেইন রাখা। এটা আগে, দেন পড়াশোনা। সো এগুলো যদি তুমি ভালোভাবে মেইনটেইন করতে পারো তাহলে তুমি ধরে নাও যে তোমার চান্সটা নিশ্চিত। তো নামাজের যে পড়াশোনা এটা কিভাবে? আচ্ছা দেখো, আমি কিন্তু বলেই রাখছি যে হচ্ছে ফজরের যে স্লটটা আছে তোমার সেটা হচ্ছে ৫টা ২০। তো নামাজ পড়ে আসলা, ধরলাম যে ৫টা ৪০ বাজতে। তারপরে তুমি বাকি যে ২০ মিনিট সেটা ফ্রেশ হয়ে গেলা, ফ্রেশ হইলা, পড়াশোনায় একদম ফুললি ফোকাসড হয়ে যেতে পারতেছো ৬টা থেকে। ৬টা থেকে ১০টা পর্যন্ত যে ৪ ঘন্টার যে স্লটটা আছে, টাইম স্লট, এটা যদি তুমি ভালোভাবে
এই ৪ আওয়ারটা যদি তুমি ভালোভাবে এক্সিকিউট করতে পারো, দেখবে যে অনেক কিছু পড়ছো। ৪ ঘন্টায় কিন্তু অনেক কিছু পড়া যায়। ঠিক আছে? তারপরে তুমি খাওয়া-দাওয়া করলা, তারপর গোসল করলা, তারপরে গোসল করার পর একটু রেস্ট নিলা। তারপরে তুমি হচ্ছে আবার হচ্ছে ১১ টার দিকে আবার পড়াশোনায় কামব্যাক করলা। তো ওই টাইমে তুমি ম্যাথ সলভ করতে পারো। আরো অনেক কিছু করতে পারো। তারপরে এরকম জোহরের নামাজ পড়ে আসলা, খাওয়া-দাওয়া করলা। খাওয়া-দাওয়ার পর একটু বেডে রেস্ট নিলা। রেস্ট নেওয়ার পর মোটামুটি ওই টাইমে তুমি ম্যাথ-ট্যাথ সলভ করতে পারো। যেগুলোতে আসলে আ আ লেখালেখির কাজ সেগুলো আমরা কিন্তু এই টাইমগুলোতে রাখতে পারি। তো আরেকটা যে বিষয় আ নামাজে মানে কিভাবে পড়াশোনা করব নামাজের পরে, সেটা হচ্ছে তুমি পড়াশোনার যে রুটিনটা সেটা রাখবা নামাজের প্রত্যেকটা ওয়াক্তের পরে। যেমন ফজরের পরে তুমি পড়াশোনা রাখলা, তারপর জহরের পর পড়াশোনা রাখলা, তারপর আসরের পর পড়াশোনা রাখলা, মাগরিবের পর পড়াশোনা রাখলা, এশার পরে একটু পড়াশোনা করলা। তো তাহলে দেখবা তুমি নামাজটা পড়তেছো মাস্ট। নামাজ তোমাকে মাস্ট পড়তেই হবে। সো নামাজের পরেই যেহেতু পড়াশোনা, সেহেতু তোমার অভ্যাসটা আরো বেশি স্ট্রং হয়ে গেল। তো এটা যদি করো তাহলে কি হবে? তুমি নামাজটাও ঠিকমতো হচ্ছে, পড়াশোনাটাও ঠিকমতো হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তোমার দ্বারা একটা ভালো রেজাল্ট আশা করা যায়। এভাবে মূলত নামাজের মাধ্যমে পড়াশোনা আমরা করতে পারি। আবার ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু পজিটিভ দিক আছে। সেই পজিটিভ দিকগুলা কি? ট্রিকস। হ্যাঁ, ভার্সিটি প্রিপারেশন এমন একটা প্রিপারেশন যেখানে যদি তুমি পরীক্ষায় ট্রিকস খাটাও, দেখা যাচ্ছে যেগুলো ১ মিনিটের কোয়েশ্চেন সেগুলো দেখা যাচ্ছে ১০-২০ সেকেন্ডেই তুমি সলভ করতে পারতেছো। ট্রিকস যত বেশি জানবা তোমার চান্স হওয়ার অ্যাকুরেসি বা চান্সেস অনেক হাই হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কাটমার্ক কম থাকে। ইয়েস, খুবই কম থাকে। মেডিকেলে যেমন কাটমার্ক তোমার ৭২, ৭৩, ৭৪ এরকম কাটমার্ক থাকতে পারে। কিন্তু ভার্সিটিতে এরকম কাটমার্ক থাকে না। হ্যাঁ, ২-১ টা এক্সেপশন আছে যেগুলোতে কাটমার্ক বেশি থাকে। যেগুলোয় মূলত কোয়েশ্চেন বেশি ইজি হয়। কিন্তু যেগুলোতে তোমার মানে মেক্সিমাম গুলোতে কোয়েশ্চেন মোটামুটি একটু হার্ড হয়। খুব বেশি না। ট্রিকস জানতে হয় তাহলে দেখবা যে পারবা। তো এখানে কাটমার্ক যখন কম থাকবে তোমার, তখন তোমার চান্স পাওয়ার যে অ্যাকুরেসি বা যেটা বলে যে চান্সেস মেইনলি এটা অনেক বেড়ে যায়। কিরকম? দেখো এবারে ঢাকাতে তোমার যারা মেইনলি পাস করছে তারাই চান্স পাইয়া গেছে। মানে পাস করছে মানে কি ৪০ এ পাস, যারা মানে পাস করছে তারাই চান্স পাইছে, এরকম। আবার হচ্ছে আমি হাজীদের এসে পড়তেছি। তো আমি মোটামুটি কত পাইছিলাম? ৫৫ র মতো মার্ক পাইছি ১০০ র মধ্যে। আমি ট্রিপলিতে পড়তে পারতেছি। তো এরকম হয়। কাটমার্ক অনেক কম থাকে এবং আরেকটা যে পজিটিভ দিক সেটা হচ্ছে তোমার সিট অনেক বেশি, অনেক সিট বেশি। কারণ কি দেখো তুমি যখন মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, সো মেডিকেলের সিট কিন্তু মাত্র ৫৪০০ ধরলাম। তো খুব কম কিন্তু। আবার যখন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মোটামুটি ৬,০০০ থেকে ৭,০০০। তো এরকম সিট থাকে 7 কিংবা ধরলাম। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি ১৮,০০০ সিট থাকে কিন্তু। ১৮,০০০ সব মিলায় থাকে, ইয়েস। আর এটা কিন্তু খুব হিউজ একটা নাম্বার। সো তোমার চান্স পাওয়ার রেশিওটা অনেক বেশি ভার্সিটি প্রিপারেশন নিলে। অলরেডি সবাই নিচ্ছই ভার্সিটি। যেহেতু ভিডিওটা অনেক লেটে করতেছি। বাট তোমাকে বোঝাচ্ছি যে না, ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি বিষয়টা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে অনেক ভালো, ভালো সাবজেক্ট আছে ভার্সিটিতে। ভার্সিটি বললে মানে প্রিপারেশন নিলে নিজেকে লো ফিল করাবে না যে না ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। তাহলে হয়তো আমি খারাপ স্টুডেন্ট না। এটা এই ধারণাটা মাথার মধ্যে রাখবা না। ভার্সিটিতে অনেক ভালো, ভালো সাবজেক্ট আছে। ট্রিমেন্ডাস লেভেলের ভালো, ভালো সাবজেক্ট আছে। আরেকটা এগুলো তো পজিটিভ দিক বললাম না? এর হচ্ছে নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলো হচ্ছে নেগেটিভ দিকগুলো আসলে পজিটিভের মধ্যেও, বাট আমি এটাকে নেগেটিভলি রাখছি। কারণ কি দেখো, ভার্সিটি প্রিপারেশন নিতে গেলে কি হয়? তোমার র‍্যাংকটা ভালো আসে কোচিং সেন্টারে। আর এটাকে আমি নেগেটিভ বলব কারণ কি এর ফলে তোমার আ মনে হবে যে না, পড়াশোনা তো অল্প করলেই হয়ে যাচ্ছে। পড়াশোনা একটু কম করি। দেখা যাচ্ছে পড়াশোনা কম করলেও তোমার র‍্যাংক ভালো আসতেছে। আর এই জিনিসটাই হচ্ছে সবথেকে বাজে একটা procrastination। তো এটা করা যাবে না। আরেকটা কি নেগেটিভ বিষয় সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকে দেখা যাচ্ছে নরমালি আমরা ২ থেকে ৩ বার শেষ দেই। এটা কিন্তু করা যাবে না। কোয়েশ্চেন ব্যাংক
যত পারো তত সলভ করতে পারো। মানে রিভাইজ দিতে হবে। আমি তো বলি ৫ থেকে ৬ বারের উপর আ রিভাইজ দাও। কারণ কি? দেখা যাচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন গুলো হয় টু বি ভেরি অনেস্ট রিপিট হয় ভাই। প্রচুর রিপিট হয়। এত রিপিট হয় যা বলার মতো না। তো এই কোয়েশ্চেন গুলো যদি তুমি ভালোভাবে না দেখো, দেখা যাচ্ছে ওই টাইমলি তুমি কভার করতে পারতেছো না। আর যারা ভালোমতো রিভাইজ দিছে দেখবা তারাই ভালো করতেছে। সো রিপিটেড হয়। এটা খুবই মানে একটা মানে কি ইউনিক বিষয় যে রিপিট হয়। সো সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা ভালোমতো সলভ করতে হবে যেকোনো ভার্সিটি পরীক্ষা দেওয়ার আগে। আর আমি তো বলব তুমি আ উদ্ভাসের যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং সেটার আগেই তুমি ২-৩ বার সলভ দাও এবং তাদের দেওয়া শেষ হলে তুমি তাদের সাথেও আরো ২-৩ বার সলভ দাও। অলরেডি ৫ থেকে ৬ বার তোমার হয়ে যাবে তখন। এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবা যে তোমাদের চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তোমরা তোমাদের স্বপ্নের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছ। যদি কোনো কারণে মিস হয় তাহলে অন্যান্য ইউনিভার্সিটি তুমি অনেক ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। দোয়া রইল সবার জন্য। সবাই অনেক ভালো কিছু করো। এই প্রত্যয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।